অন্তরা দেবীর ছেলে প্রসূন এবং মেয়ে জলি 3 বছরের ছোট বড়। প্রসূন এখন একটা কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করে। তার মাইনেপত্র অনেক বেশি, তবে তার বোন জলি কলেজে ফাইনাল ইয়ারের ছাত্রী। ছেলে মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, তাই বাবা মায়ের তাদের বিয়ে দেওয়ার খুব চিন্তা। তবে জলি জানিয়ে দিয়েছে দাদার বিয়ে না হলে সে বিয়ে করবে না। এজন্যই অন্তরা দেবী তার ছেলেকে বারবার বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ছেলে এখন কেরিয়ারের দিকে বেশি ফোকাস করছে। এই মুহূর্তে তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এমনই একদিন জলি প্রসূনকে বলে, দাদা আজ আমার বান্ধবী আসবে, প্লিজ ওকে স্টেশন থেকে বাড়ি নিয়ে আয় না রে, ও এখানকার রাস্তা ভালো করে জানে না। কিন্তু বোনের আবদারে দাদা রাজি নয়, তাকে অফিসে যেতে হবে এবং আরো অন্যান্য কাজ রয়েছে। প্লিজ দাদা, কেন এরকম করছিস বলতো? 5 মিনিটের ব্যাপার তো, তুই শুধু ওকে পিক করে বাড়িতে ড্রপ করে দে, তারপর তুই অফিসে চলে যা। আমি তোকে বারণ করব না। দেখ, তোর অফিস যেতে এখন অনেক বাকি আছে, তুই একটুখানি আমাকে হেল্প করে দে। আরে বাবা, ও যখন এত করে বলছে, একটু গিয়ে মেয়েটাকে নিয়ে আয় না। দেখ, তোর একমাত্র বোন, সে যদি একটু আধটু আবদার করে তাহলে তোকে তো এগুলো রাখতে হবে নাকি? তাছাড়া একটা মেয়ে ছেলে যে এখানকার রাস্তা কিছুই জানে না, সে কি করে একা একা আসবে বলতো? তার প্রতি তো আমাদেরও একটু দায়িত্ব কর্তব্য আছে। বাবা মা বোন সবাই মিলে বোঝাতে শুরু করে। তখন প্রসূন একটু বিরক্ত হয়ে যাওয়ার জন্য তৈরি হয়। তবে স্টেশনে গিয়ে দীপান্বিতাকে দেখে প্রসূন তার প্রেমে হাবুডুবু খায়। দীপান্বিতা বলে, আচ্ছা আপনি জলির দাদা না? জলি আপনাকে পাঠিয়েছে? এরপর প্রসূনের সঙ্গে দীপান্বিতার কিছুক্ষণ কথা হয় এবং দুজনে মিলে গাড়িতে করে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে গাড়ি চালানোর সময় প্রসূন বারবার দীপান্বিতাকে দেখতে থাকে। দীপান্বিতাকে তার বেশ পছন্দ হয় এবং সে কোনো মতেই তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। বাড়ি পৌঁছে গিয়ে প্রসূন দীপান্বিতাকে নামিয়ে দেয় এবং নিজে অফিসের জন্য চলে যায়। তবে অফিস গিয়েও তার মন পড়ে থাকে দীপান্বিতার দিকে। 2-1 দিন পর প্রসূন তার বোনকে তার বান্ধবীর কথা জিজ্ঞাসা করে, যা শুনে জলি খুব হাসে আর বলে, কি ব্যাপার রে দাদা, তুই তো আজকাল আমার বান্ধবীর খবর নিচ্ছিস দেখছি। আগে তো তুই বলতিস আমার বান্ধবী আমার মতোই নাকি ভূত পেতনি রাক্ষসী, এখন কি তাদের পরি বলে মনে হচ্ছে নাকি? প্রসূন একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দীপান্বিতা এবং জলি দুজনে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করে। প্রসূন এই খবর জানতে পারে এবং তাদের সঙ্গে যাওয়ার কথা বলে। বাবা, তোর আবার সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা হচ্ছে? তাও আবার আমাদের সাথে? আচ্ছা ঠিক আছে, একটা শর্তে যেতে পারি, সমস্ত খরচ কিন্তু তোকে দিতে হবে, বল রাজি কিনা? প্রসূন রাজি হয়ে যায় এবং সবাই মিলে সিনেমা দেখতে যায়। এভাবে প্রসূন কখনো সিনেমা দেখতে, কখনো পার্কে, কখনো চিড়িয়াখানায় তার বোনের সঙ্গে যেতে শুরু করে। আসলে তার উদ্দেশ্য ছিল সে দীপান্বিতাকে দেখবে, তার সঙ্গে কিছু কথা বলবে এবং সময় কাটাবে। এবং প্রসূন দীপান্বিতাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে, তাই সে আর দেরি না করে তার বোনকে সে কথা বলে। যা শুনে জলি বলে, আচ্ছা তাহলে জল এত দূর গড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোদের দুজনের কথা বলিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য আমাকে 10,000 টাকা ঘুষ দিতে হবে। বল রাজি আছিস? প্রসূন সঙ্গে সঙ্গে মানিব্যাগ থেকে 10,000 টাকা বার করে জলিকে ধরিয়ে দেয়। জলি ফোন করে তার বান্ধবীকে পার্কে ডাকে এবং সেদিন সে নিজে না গিয়ে প্রসূনকে পার্কে পাঠিয়ে দেয়। প্রসূনকে দেখে দীপান্বিতা একটু অবাক হয়। আরে আপনি এখানে? আমি তো জলির সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু ও তো এখনো আসছে না। এরপর প্রসূন এবং দীপান্বিতা দুজনে মিলে কথাবার্তা বলে। সেদিনের আলাপের পর দুজনেই প্রায় পার্কে দেখা করে এবং কথাবার্তা বলে। এর মাঝে প্রসূন দীপান্বিতাকে তার মনের কথাও বলে দেয় এবং দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়ে যায়। বাড়িতে জানাজানি হওয়ার পর বিয়ের কথাবার্তা ফাইনাল হয় এবং বিয়ে হয়ে যাবার পর জলি দীপান্বিতাকে ডেকে বলে, আরে বাহ, আমার বান্ধবী কখন আমার বৌদি হলো, আমি তো জানতেও পারলাম না। তা হ্যাঁ রে, তুই লুকিয়ে লুকিয়ে আমার দাদার সঙ্গে প্রেম করছিলিস, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি। আমাকে তো একেবারে ফ্রেম থেকে বাদই দিয়ে দিলি। বল জলি, প্লিজ এভাবে বলিস না, আমি তোকে কখনোই ফ্রেম থেকে বাদ দিতে চাইনি। আসলে সময়টা এরকমই ছিল জানিস তো, আমারও কিছু করার ছিল না। তবে বিশ্বাস কর, আমি তোকে লুকিয়ে কিচ্ছু করতে চাইনি। থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এখন সবকিছু হয়ে যাবার পর তুই আমাকে ছেলে ভোলানোর কথা বলতে এসেছিস। আমি জানি আমাকে বাদ রেখে তোরা সেটিং করে নিয়েছিস। তুই কি আমাকে অন্যান্য মেয়েদের মতো ভেবেছিস যারা বৌদিকে জ্বালায়? তবে শুনে রাখ, আমি কিন্তু ওরকম মোটেও মেয়ে নয়।
আরে জলি, তুই কেন পাগলের মতো কথা বলছিস বলতো? তুই সম্পর্কে আমার ননদ হলেও আসলে কিন্তু তুই আমার ননদ নয়, তুই আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোনের মতো তুই। এভাবেই দীপান্বিতা জলিকে বোঝানোর চেষ্টা করে এবং সেই রাতে দুই বান্ধবী মিলে খুব গল্প করে, যার ফলে প্রসূন দীপান্বিতার সঙ্গে সময় কাটানোর সুযোগই পায় না। তাকে ডাইনিং এ এসে শুতে হয়। সকালবেলা অন্তরা দেবী ডাইনিং এ এসে দেখেন ছেলে বাইরে শুয়ে আছে। বাবু, এই বাবু, উঠে পড়। আর তুই এখানে এভাবে ঠান্ডায় ঘুমাচ্ছিস কেন? নিজের ঘরে যাসনি? কি হয়েছে রে? প্রসূন ঘুম থেকে উঠে ভার মুখে সেখান থেকে চলে যায়। তারপর দীপান্বিতা দেবী বৌমাকে তুলতে গিয়ে দেখতে পান যে জলি এবং দীপান্বিতা অঘরে ঘুমিয়ে, এবং তার আর কিচ্ছু বুঝতে বাকি থাকে না। এই মেয়েগুলো না একেবারে নির্বোধ। বলি, ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রীকে ঘুমাতে না দিয়ে দুই বান্ধবী মিলে খুব গল্প করেছে। বেচারা আমার ছেলেটা একা একা সোফায় ঘুমিয়েছে। কবে যে এদের বুদ্ধি হবে কে জানে। এই মেয়েরা, উঠে পড়, সকাল হয়েছে। আরে, এত বেলা হয়ে গেল? আমার তো অনেক দেরি হয়ে গেল উঠতে। মা, আজকে কি সব অনুষ্ঠান আছে না? হ্যাঁ, আজ তো তোমার প্রথম রান্নার অনুষ্ঠান। তুমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নাও, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ওফ মা, এখন তোমাকে এসব অনুষ্ঠান করতে হবে বলো? আজ তো আমার আর দীপান্বিতার একটু কলেজে যাওয়ার প্ল্যান আছে। আসলে সামনে রিইউনিয়নের পার্টি আছে, আমাদের দুজনকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন যদি ও এসব অনুষ্ঠানে ব্যস্ত হয়ে যায় তাহলে কলেজের কাজ কি করে হবে বলো তো? থাক জলি, তুই চলে যা। আর আমার না এখন যাওয়া হবে বলে মনে হচ্ছে না রে। এই তুই চুপ কর, আমি ঠিক ম্যানেজ করে নিচ্ছি তো। বাড়িতে আমরা ছাড়া আর কে আছে বলতো? মা, তুমি এখন ওকে ছেড়ে দাও। এমনিতেই বিয়ে বাড়ির অনেক খাবার দাবার রয়ে গেছে, সেগুলো 2-3 দিন গরম করে খাওয়া হয়ে যাবে। বাদ বাকি যা আছে পাড়া প্রতিবেশীদের মধ্যে একটু বিলি করে দাও। আর আমাদেরকে এখন একটু লুচি আর পনিরের তরকারি গরম করে দাও, আমরা খেয়ে বেরোবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা রেডি হয়ে নে, আমি তোদের খাবার গরম করে দিচ্ছি। অন্তরা দেবী গিয়ে সবার খাবার গরম করে দেন এবং খাবার দাবার খেয়ে দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়ে। প্রসূন বাথরুম থেকে বেরিয়ে দীপান্বিতাকে ডাকতে ঘরে যায় এবং দেখে সেখানে কেউ নেই। সে তার মাকে এসে দীপান্বিতার কথা জিজ্ঞাসা করে। তখন তিনি বলেন, আরে ওরা দুই বান্ধবী মিলে বেরিয়েছে, ওদের কি সব কলেজের ফেস্টিভ্যাল নাকি কি সব আছে বাপু, সেজন্য ওদের নাকি কলেজ থেকে সমস্ত কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এমনিতেই বিয়ের ধকলে মেয়েটা ক্লান্ত, তার উপরে আবার এই সব। যাই হোক, বাইরে গেলে যদি একটু মনটা ভালো হয়, আরো আমাদের সাথে তাড়াতাড়ি মিশতে পারবে, বুঝলি? প্রসূন একটু বিরক্ত হয় এবং গরম করা খাবার খেয়ে অফিসে চলে যায়। তার মন মেজাজ সারাদিন খুবই খারাপ ছিল। তবে অফিস থেকে যখন অর্ডার আসে যে তার হানিমুনের জন্য ছুটি গ্যারান্টেড হয়ে গেছে, তখন প্রসূনের মনটা একটু ভালো হয়ে যায়। বাড়ি ফিরে এসে প্রসূন দীপান্বিতাকে হানিমুনে যাওয়ার কথা বলে। ঠিক এমন সময় জলি বলে, দেখ দাদা, হানিমুন করবি এমন একটা জায়গায় যেখানে 7 দিনের মধ্যেই ফিরে আসতে পারবি, কারণ তারপর আমাদের কলেজের অনুষ্ঠান আছে, আমাদের দুজনকে সেখানে পার্টিসিপেট করতেই হবে। প্রসূন একটু অবাক হয়ে তার বোনের কথা শোনে এবং 2টো টিকিট বুক করার কথা বলে। যা শুনে দীপান্বিতা বলে, আরে 2টো টিকিট বুক করলে কি হবে, আমরা তো 3 জন মানুষ, কি করে যাওয়া হবে তাতে? থাক দীপান্বিতা, আমার মনে হয় দাদা আমাকে নিয়ে যেতে চাইছে না রে, এই জন্যই তো 2টো টিকিট বুক করার কথা বলছে। আরে আরে, তুই কেন শুধু শুধু এসব কথা বলছিস বলতো? আমি তো দাদাকে জানি, জানিস ও মোটেও এরকম কিছু ভাবছে না। কি গো, তুমি কিছু বলছো না কেন? তাড়াতাড়ি 3টে টিকিট বুক করো। এবারেও প্রসূন খুবই অসন্তুষ্ট হয় এবং 3টে টিকিট বুক করে তারা হানিমুনে চলে যায়। সেখানে গিয়ে দীপান্বিতা এবং জলি সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করতে থাকে। প্রসূনকে একটুকু টাইম দেয় না, সে একা একা বিরক্ত হতে থাকে। এমনকি রাত্রিবেলাও ঘুমাতে যাওয়ার সময় দুই বান্ধবী মিলে একটি ঘরে গল্প করছিল। তখন প্রসূন জলিকে তার ঘরে যেতে বললে দীপান্বিতা বলে, আরে বাবা, সবে তো 11টা বাজে, তোমাকে এক্ষুনি ঘুমাতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ঘরে গিয়ে শো, আমি ওর সঙ্গে ওর রুমে গিয়ে একটু পড়াশোনা নিয়ে ডিসকাস করব। এরপর প্রসূন নিজের ঘরে ঘুমাতে চলে যায়। রাত 3টে বেজে যায়, কিন্তু দীপান্বিতা ফেরে না। প্রসূন তাদের রুমে এসে দরজা খুলে দেখে দুই বান্ধবী অঘরে ঘুমিয়ে পড়েছে। এরপর প্রসূন তাদের গেট ভালো করে লক করে সে ঘুমাতে চলে যায়। কিছুদিন পর তারা হানিমুন থেকে ফিরে আসে এবং বাড়িতে এসেও সেই একই জিনিস। প্রসূন তার বাবা মাকে ডেকে সমস্ত কথা বলে, যা শুনে অন্তরা দেবী বলেন,
আসলে ওরা দুজন এখন ছোট, বুঝলি, সেজন্য অতটা জ্ঞান হয়নি। বুঝতেই তো পারছিস, দুই বান্ধবী একসঙ্গে থাকলে যা হয়। কিছুদিন পর যখন জলির বিয়ে হয়ে যাবে তখন এসব বন্ধুত্ব আর থাকবে না। তবে ননদ বৌদির মধ্যে এরকম মিল থাকা ভাগ্যের ব্যাপার, বুঝলি। যাই হোক, তুই ওসব নিয়ে এত চিন্তা করিস না, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুটাই ঠিক হয়ে যাবে। কিছুদিন পর জলির সঙ্গে একটি ছেলের বিয়ের যোগাযোগ হয়। তখন জলি তার সঙ্গে দেখা করার জন্য তৈরি হয়। দীপান্বিতা তার কাছে গিয়ে বলে, জলি তুই কোথায় যাচ্ছিস? আমাকে কিছু বললি না যে? আমি তো তৈরিই হলাম না। 5টা মিনিট দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আরে তুই পাগল নাকি? আমি মনোজের সঙ্গে ডেটিং এ যাচ্ছি। তুই ওখানে গিয়ে কি করবি? তুই বাড়িতে থাক আর বাড়ির কাজকর্ম কর। তুই ডেটিং এ যাচ্ছিস বলে আমার ওখানে যাওয়া যাবে না নাকি? তুই তো আমার হানিমুনে গিয়েছিলিস, আমি তো তখন এরকম কিছু বলিনি। আরে আমি কি তোর হানিমুনে যেতে চেয়েছিলাম? তুই তো আমাকে জোর করে নিয়ে গিয়েছিলিস। শোন, আমি আমার ডেটিং এ কোনো থার্ড পার্সনকে নিয়ে যেতে চাই না, তাই প্লিজ তুই এখন ঘরে থাক। এই বলে জলি সেখান থেকে চলে যায়। এটা দীপান্বিতার খুব খারাপ লাগে। এরপর কয়েকদিন জলি সারাক্ষণ মনোজের সঙ্গে ফোনে কথা বলে এবং ব্যস্ত থাকে। দীপান্বিতার সঙ্গে কথা বলার বা সময় কাটানোর মতো তার কাছে সময় ছিল না। দীপান্বিতা খুব একা একা ফিল করতে থাকে। একদিন রাতে দীপান্বিতা জলির কাছে ঘুমাতে আসে এবং দেখে জলি ফোনে মনোজের সঙ্গে গল্প করছে। সে দীপান্বিতাকে বালির সাথে দেখে ফোনটা মিউট করে বলে, এই তুই এখানে কি করছিস? আমরা একটু পার্সোনাল কথা বলবো, প্লিজ তুই তো রুমে যা। এভাবে কারোর পার্সোনাল কথাটা শোনা ঠিক না। জলির কথা শুনে দীপান্বিতার মন খুব খারাপ হয়ে যায় এবং সে বাইরে বেরিয়ে আসে। ঠিক এমন সময় দেখে প্রসূন তার জন্য অপেক্ষা করছে। সে ছুটে প্রসূনের কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়। দীপান্বিতার চোখে জল ছিল। প্রসূন তাকে বুঝিয়ে সুঝিয়ে নিজের ঘরে আনে। এরপর থেকে দীপান্বিতা আর কখনোই প্রসূনকে অবহেলা করত না। বাড়ির মধ্যে সব থেকে বেশি গুরুত্ব এবং সময় সে প্রসূনের জন্যই রেখেছিল। কিছুদিন পর জলের বিয়ে হয়ে যায়। এদিকে প্রসূনের বিবাহিত জীবনও সুখের হয় এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ঋতু তার দাদা দেবজিতের সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই বাস করছিল। কয়েক বছর আগে তার বাবা মা করোনায় মারা গেলে ঋতুর কোনোই চিন্তা ছিল না, কারণ তার দাদা দেবজিৎ তাকে খুবই ভালোবাসতো। বাবা মায়ের পর দেবজিৎই ঋতুর পড়াশোনা তথা সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছিল। এভাবে বেশ হাসি খুশিতে তার দিন কাটছিল। কিন্তু যখন সময়ের পরিবর্তন হয়েছিল, দেবজিৎ সুস্মিতাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। এমনই একদিন ঋতু কলেজ থেকে এসে তার বৌদিকে বলে, বৌদি, আমাদের কলেজ থেকে এক্সকারশনে যাওয়ার জন্য 5,000 টাকা দিতে হবে, আর যদি না যাই তাহলে আমাকে প্র্যাকটিক্যালে কোনো নাম্বারই দেবে না। আমার সব ফ্রেন্ডরাই যাচ্ছে। কি 5,000 টাকা? 5,000 টাকাই তো আমার সারা মাসের বাজার খরচ হয়ে যাবে। তোমাকে কোথাও যেতে হবে না, বাড়িতেই থাকো আর বাড়ির কাজকর্ম করো। এই নাও, এই কাপড়গুলো নাও আর গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসো। কিন্তু বৌদি, আমাকে আজকে কলেজে যেতেই হবে। আজ আমাদের ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে এক্সাম, তাই স্যার কোয়েশ্চেন ডিসকাস করাবেন। লেখাপড়া করে কি করবি? জজ উকিল তো হতে পারবি না। সেই বিয়ের পর সংসারে কাজকর্ম করতে হবে। যা গিয়ে বাড়ির কাজ কর, ভবিষ্যতে কাজে দেখবে। এরপর ঋতু কিছু না বলেই কাপড় ধুতে চলে যায়। এভাবেই সেদিন বাড়ির বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ঋতুর সময় কেটে যায় আর তার কলেজে যাওয়া হয় না। পরের দিন ঋতু কলেজে গেলে, কিরে ঋতু, কাল কলেজে আসলি না কেন? কাল তো স্যার সকলকেই কলেজে আসতে বলে দিয়েছিল, তুই হঠাৎ করে কামাই করলি কেন? হ্যাঁ, আসলে কাল একটু বাড়ির কাজ ছিল। বাড়ির কাজ করতে করতে লেট হয়ে গিয়েছিলাম, তাই আর কলেজে আসতে পারিনি। বাড়িতে কাজ ছিল নাকি তোর বৌদি জোর করে বাড়িতে কাজ করিয়ে তোকে দেরি করে দিয়েছে, আর যাতে তুই কলেজে না আসতে পারিস? হ্যাঁ, তুই তো বৌদির কথা সবই জানিস, তোকে নতুন করে আর কি বলবো। আচ্ছা, তুই তোর দাদাকে বৌদির কথা বলতে পারিস না? তোর দাদা তো তোকে খুবই ভালোবাসে, নিশ্চয়ই উনি তোর কথা বুঝবে। দাদাকে বলে আর কোনো লাভ নেই। দাদা আগে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু বৌদি বাড়িতে আসার পর থেকে দাদা আমাকে একটুও ভালোবাসে না, বরং উল্টে আমাকেই যে কোনো বিষয়ে রাগ করতে থাকে। কথাটা শোনা মাত্রই অর্পণ মনে মনে খুবই কষ্ট পায়, কারণ অর্পণ ঋতুকে মনে মনে খুবই ভালোবাসতো। কিন্তু ঋতু এই বিষয়ে কিছুই জানতো না। ঠিক সেই সময়ে কলেজের ঘন্টার আওয়াজ তাদের কানে পড়ে। এই চল চল, আমাদের এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে, আর যদি একটু দেরি হয় তাহলে স্যার দুজনকেই বাইরে বার করে দেবেন। এরপর ঋতু এবং অর্পণ ক্লাসের মধ্যে চলে যায়। ক্লাস শেষে ঋতু অর্পণকে বলে, এই অর্পণ, কালকের নোটসগুলো দে তো, আর আজকে একটু লাইব্রেরি যেতে হবে, কয়েকটা বই নেওয়ার আছে।
আর একটু পড়তেও হবে। বাড়িতে গেলে বৌদি তো সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত করে দেবে, আর আমার পড়ার সময়ই হবে না। হ্যাঁ দিচ্ছি, চল, আমাকেও একটু লাইব্রেরিতে যেতে হবে। আর তোর সঙ্গে না হয় আমিও ওখানে বসে একটু পড়ে নেবো, সেই তো বাড়িতে পড়াশোনা হয় না। হে হে। এরপর তারা দুজনে লাইব্রেরি যায় এবং সেখানে গিয়ে ঋতু বই পড়তে ব্যস্ত হয়ে পড়ে এবং সে বুঝতেই পারে না, যার ফলে তার একটু দেরি হয়ে যায়। এই যা 1 ঘন্টা দেরি হয়ে গেল, বাড়িতে গেলেই বৌদি খুব বকবে। এই, এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, চল আমি তোকে আমার গাড়ি করে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, তাহলে তোর দেরিও হবে না, তুই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবি। এরপর অর্পণ ঋতুকে তার গাড়ি করে বাড়িতে ছেড়ে দেয়। ঋতু যখন গাড়ি থেকে নামছিল, তার বৌদি সুস্মিতা তাকে দেখে নেয়। এরপর ঋতু বাড়িতে আসলে সুস্মিতা তাকে বলে, এই যে ম্যাডাম, কটা বাজে এখন? এখন বাড়িতে ফেরার সময়? পড়াশোনার নাম করে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ? বৌদি, তুমি এত রেগে যাচ্ছ কেন? শুধু 1 ঘন্টাই তো লেট হয়েছে। আসলে সামনেই তো এক্সাম, তাই আমি লাইব্রেরিতে পড়াশোনা করছিলাম, তাই বুঝতে পারিনি। আর বাড়িতে আসলে তো তুমি বাড়ির কাজেই ব্যস্ত করে রাখো, পড়ার সময়ও পায় না। আচ্ছা, আজকাল তো মুখে মুখে ভালোই কথা বলতে শিখেছো। আর ওই ছেলেটা কে ছিল যে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল, তাও আবার গাড়ি করে? ওর নাম অর্পণ, আমাদের সঙ্গেই কলেজে পড়ে। আজ পড়ার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ও আমাকে বাড়িতে ছাড়তে এসেছিল। আচ্ছা, আজকাল খুব ডানা গজিয়েছে। আজ রাতে একসঙ্গে বাড়ি ফিরছো, কাল হয়তো কোথাও থেকেই যাবে। এবার তো দেখছি কোন দিন না কোন দিন আমাদের মান সম্মান ডুবিয়ে দেবে। আজ তোমার দাদা বাড়িতে আসুক, সব বলছি। বৌদি, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়, ও শুধু আমার কলেজ ফ্রেন্ড মাত্র। কিন্তু সুস্মিতা ঋতুর কোনো কথাই শোনে না। এরপর সেদিন ঋতুর দাদা দেবজিৎ বাড়িতে ফিরলে সুস্মিতা তাকে সমস্ত কথা শোনায়। পরের দিন ঋতু কলেজ যাওয়ার সময়, এই যে ঋতু, তোকে আজ থেকে আর কলেজে যেতে হবে না, আমি তোর বিয়ে ঠিক করেছি, কালই তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। কেন দাদা? আমার তো সামনেই এক্সাম না দিতে পারলে তো ফেল হয়ে যাব। এই শোন, তোকে আর এক্সাম দিতে হবে না, এবারে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি। এরপর ঋতু কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। পরের দিন পাত্রপক্ষ ঋতুকে দেখতে আসে এবং ঋতুকে তাদের পছন্দ হয়ে যায় ও বিয়ে ঠিকও হয়ে যায়। ওদিকে কলেজে ঋতুকে এক্সাম দিতে না আসতে দেখে অর্পণ খুব চিন্তায় পড়ে যায় এবং অর্পণ ঋতুর এক ফ্রেন্ড রিয়াকে বলে, এই রিয়া, তুই ঋতুর কোনো খবর জানিস? আজ কেন ও এক্সাম দিতে আসলো না কি জানি, নিশ্চয়ই ওর সঙ্গে কিছু হয়েছে। তুই ওর বাড়িতে গিয়ে একবার দেখতে পারবি বোন, আর গিয়ে বলবি আমি ওর সঙ্গে আমাদের কলেজের পেছনের পার্কে দেখা করতে চাই। হ্যাঁ, যেতে পারবো। আর তুই যে ঋতুকে এত ভালোবাসিস, ওকে বলিস না কেন? ও তো জানেই না যে তুই ওকে এত ভালোবাসিস বলে। হ্যাঁ, এবারে নিশ্চয়ই বলবো, আজ পর্যন্ত তেমন কোনো সুযোগ পাইনি, তা তুই যদি আমার এই উপকারটা করিস তাহলে খুবই ভালো হবে। এরপর রিয়া ঋতুর বাড়িতে গিয়ে সমস্ত কথা বলে। সুযোগ বুঝে ঋতু তার পরের দিনই অর্পণের সঙ্গে দেখা করতে আসে। এই ঋতু, তুই কাল এক্সাম দিতে আসলি না কেন? কি হয়েছে তোর বল তো? বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। দাদা আমার বিয়ে ঠিক করেছে, তাও একজন বয়স্ক লোকের সঙ্গে। তার আবার 2টো বাচ্চাও আছে। শুধু অনেক টাকা পয়সা আছে বলে তাই দাদা বিয়ে দিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ বুঝেছি, কিন্তু তোর দাদা এটা একদমই ঠিক করেনি। আর তুইও তোর দাদার ভুল সিদ্ধান্ত মেনে নিচ্ছিস কেন? প্রয়োজন হলে অন্য কোথাও চলে যা। কিছু করার নেই, দাদা বৌদি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। কোথায় যাব আমি? ঠিক আছে, তাহলে তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, তুই আজ থেকে আমাদের বাড়িতেই থাকবি। এটা কি করে সম্ভব? আর আশেপাশের লোকেরাই বা কি বলবে? কি পরিচয়ে থাকবো আমি? আর তোর বাবা মাই বা কি বলবে? আসলে ঋতু, আমার তোকে কিছু বলার ছিল, আর এই কথাটা কোনোদিনও বলার সুযোগ পাইনি। আমি তোকে খুব ভালোবাসি, আর হ্যাঁ, আমি তোকেই বিয়ে করতে চাই। এখন আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কোনোদিনই কষ্ট দেব না। ঋতু কথাটা শোনা মাত্রই অবাক হয়ে যায়, কারণ সে কোনোদিনও ভাবেনি তাকে কেউ এত ভালোবাসবে। এরপর অর্পণ ঋতুকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যায়। আমার খুব ভয় পাচ্ছে, যদি তোর বাবা মা মেনে না নেয় তাহলে আমরা কোথায় যাব? আরে তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এরপর ঋতু অর্পণের পেছনে ভয়ে ভয়ে অর্পণের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করতেই দেখে অর্পণের বাবা মা আরতির থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই ঋতু অবাক হয়ে যায়। এরপর ঋতু বলে, অর্পণ, এটা কি হচ্ছে? আমাকে সব বল। তোর বাবা মা কি আগে থেকেই সব কিছু জানতো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি বাবা মাকে আগে থেকেই সব কিছু জানিয়ে দিয়েছিলাম, আর আমার বাবা মাও রাজি আছে।
আর তাই তো আমি তোকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। এরপর অর্পণের মা অনামিকা দেবী আরতির থালা নিয়ে সুস্মিতাকে বরণ করে ঘরে তোলে এবং বলে, আসো বৌমা, আমার ঘরে আসো। আজ থেকে তুমি আমার ঘরের লক্ষ্মী। এই বাড়ির সমস্ত দায়িত্ব আজ থেকে তোমার। এরপর থেকে ঋতু সবার সঙ্গে হাসি খুশি এবং আনন্দিতে থাকতে শুরু করে এবং অনামিকা দেবী তার কথা অনুযায়ী তাকে তার নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে। এখন ঋতুর আর কোনোই চিন্তা ছিল না। সে তার মায়ের বাড়িতে দাদা বৌদির সঙ্গে যে আনন্দ পায়নি, শ্বশুর বাড়িতে এসে সেটা পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীতে সব শ্বশুরবাড়ির লোকজনই অত্যাচারী হয় না, কিছু কিছু লোকজন এর বিপরীত হয়। তোমাদের কারোর সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।